এই যে আপু, বোরকা পরেছেন কিন্তু হিজাব এত ছোট কেন? আশেপাশের ছেলেরা তো আপনার দিকে হাঁ করে তাকিয়ে আছে। হুট করে পেছন থেকে এই কথা শুনে শান্তা চমকে পিছনে তাকালো। পিছনে তাকাতেই দেখতে পেল আকাশ বাইকের উপরে বসে এই কথাটাও বলতেছে। আকাশকে দেখে শান্তা চলে আসলো আকাশের কাছে আর বলতে লাগলো, মানলাম আশেপাশের ছেলেমেয়েরা আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আপনি কেন আমার দিকে তাকালেন? আপনি না তাকিয়ে মাথা নিচু করে থাকতেন। এটার মানে তো বোঝাই যেতেছে যে আপনি আপনার চোখ দিয়ে আমাকে গিলে খাইতেছেন। মানে কি বলতেছেন? আপনার উপকার করতে গিয়ে কি এখন আমাকে অপরাধী বানিয়ে ফেলতেছেন নাকি? আমি তো একবারও বলি নাই যে আপনাকে অপরাধী বানিয়ে ফেলতেছি। আমি শুধু আপনাকে বলেছি যে আপনি আমার বুকের দিকে তাকিয়ে আছেন এবং আপনার চোখ দিয়ে আমাকে গিলে খেয়ে ফেলতেছেন। আজব তো, আপনি উল্টাপাল্টা বলতেছেন কেন? মানুষকে উপকার করতে গিয়েও অপরাধী যদি হতে হয়, তাহলে মানুষকে উপকার না করাই ভালো। আর কখনো মানুষকে উপকার করব না। এই বলে আকাশ যে চলে যেতে যাবে এমন সময় শান্তা তার মুখের মাস্ক খুলে ফেলল। আকাশ শান্তাকে দেখে হাঁ করে তাকিয়ে রইল। কি করবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর শান্তা আকাশের গালে ঠাস করে চড় মারল আর বলতে লাগলো, এই বেয়াদব ছেলে, তুই না কিছুক্ষণ আগে বললি তুই খুবই ভালো, তাহলে এখন এইভাবে হা করে তাকিয়ে আছিস কেন? তোকে কি একবারও বলেছি হা করে তাকিয়ে থাকতে? আমার দিকে, আমার মুখে কি মধু আছে নাকি যে এইভাবে তাকিয়ে আছিস? বেয়াদব কোথাকার! আর কখনো যদি দেখি কোনো মেয়ের দিকে এইভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছিস, তাহলে তোর খবর আছে। এই বলে শান্তা ওইখান থেকে চলে গেল। অন্যদিকে আকাশ বাইকের উপরে এখনো হাঁ করে তাকিয়ে আছে শান্তার যাওয়ার দিকে। এমন সময় শাওন আসলো আকাশকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কিরে আকাশ, এভাবে তাকিয়ে আছিস কেন ওইদিকে? এমনিতেই তাকিয়ে আছি। আর তুই কখন আসলি? এই তো এইমাত্র আসলাম। সত্যি করে বল তো, ওইদিকে তাকিয়ে আছিস কেন? ওই দিকে তাকিয়ে আছি কারণ একটা মেয়ের দিকে তাকিয়ে আছি। মেয়েটাকে দেখে আমার অনেক ভালো লেগেছে। ও আচ্ছা, তাই নাকি? দীর্ঘ 21 বছর পর তোর কিনা একটা মেয়েকে পছন্দ হয়েছে? বন্ধুত্ব হওয়ার পর থেকে তোকে কতবার বললাম একটা রিলেশন কর, রিলেশন কর, কিন্তু তুই তো রিলেশন করতেছিস না। আরে মামা, মনের মতো মেয়ে না পাইলে রিলেশন করব কি করে? আজকে মনের মতো একটা মেয়ে পাইলাম, কিন্তু মেয়েটার মুখ দেখেছি আর অন্য কিছু দেখি নাই। চোখ দুইটা কত মায়াবী মনে হচ্ছে। তার চোখের দিকে তাকালে তার প্রেমে পড়ে যাব। তার ঠোঁট দুইটা পুরা গোলাপি দেখেই কামড় মেরে খেতে মন চাইছিল। আরে শালা, খেতে মন চাইলো তাহলে খেয়ে নিতি। তোকে বারণ করেছিল কে? পরে যদি কোনো ঝামেলা হতো আমরা তো ছিলাম, আমরা না হয় একটা সমাধান করে দিতাম। আকাশ আর শাওন কথা বলতেছে। এমন সময় আকাশের আরও দুজন ফ্রেন্ড আসলো, শুভ আর রিয়াজ। শুভ শাওনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে শাওন, আকাশের কি হয়েছে? তোর সাথে কি নিয়ে কথাবার্তা বলতেছে? আমাদেরকেও একটু খুলে বল, আমরাও শুনি। দীর্ঘ 21 বছর পর নাকি আকাশের একটা মেয়েকে পছন্দ হয়েছে। সে নাকি মেয়েটার মুখ দেখেছে, আর ঠোঁট দুটো নাকি অনেক গোলাপি, এবং তার চোখ নাকি হরিণের মতো। সে এক দেখায় প্রেমে পড়ে গেছে। কি বলতেছিস মামা? দুনিয়াতে এত সুন্দর পরী আছে, আগে তো জানতাম না। কোথায় সেই পরীটা? আমাকে ঠিকানাটা দে, আমি এক্ষুনি গিয়ে প্রপোজ করব সেই পরীকে। শালা, আমি দেখেছি মেয়েটাকে আর তোরা প্রপোজ করবি মাইর খাওয়ার জন্য? শরীরে তেল জোগাইছিস তাই না রে? মাইর না খেতে চাইলে এখান থেকে চলে যা। শালা, আমরা তোর বন্ধু বান্ধব, তোর সাথে একটু মজা করতে গেলেও তুই দেখিস সিরিয়াসলি ভেবে নিস সবকিছু। এরকম ভাবে সিরিয়াসলি সব ভাবলে তো আর চলবে না। আমিও মজা করেছিলাম। এখন তোদেরকে একটা কাজ দেই। ওই মেয়ের ঠিকানাটা বের করতে হবে। এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। শালা, এই রাস্তা দিয়ে কত জায়গায় যাওয়া যায়। এখন ওই মেয়েটা কোথায় গেছে? মেয়েটার বাড়ি কোথায়? এটা জানবো কি করে? আর 2-3 দিন ওয়েট কর। যদি এই রাস্তা দিয়ে আবারও চলাচল করে তখন না হয় বিষয়টা দেখা যাবে। তখন আমরা
ওই মেয়ের পিছু করে ওই মেয়ের বাড়িতে চলে যাব। শুভ আকাশের সাথে এইসব কথা বলতেছে। অন্যদিকে শান্তা চলে আসলো বাসায়। শান্তার ছোট বোন জেরিন এসে দরজা খুলল। শান্তাকে দেখে বলতে লাগলো, কি হয়েছে আপু? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব রেগে আছো। কেউ কোনো কিছু বলেছে নাকি তোমাকে? আর বলিস না, রাস্তার কয়েকটা বখাটে ছেলে আছে, ওই বখাটে ছেলেরা আসার সময় বাজে কথা বলছিল। পরে তাকে একটা উচিত শিক্ষা দিয়ে চলে এসেছি বাসায়। কি বলো? তোমাকে বিরক্ত করেছি? আচ্ছা, ছেলেটার নাম জানো? নাম জেনে থাকলে আমাকে বলো তো। আমি একটা বড় ভাইকে চিনি, তাকে যদি নামটা বলি তাহলে ওই বড় ভাইয়া ওই ছেলেটাকে অনেক পেটাবে। অপরিচিত ছেলের নাম জানবো কিভাবে আমি? তবে এটা বলতে পারি, সুজুকি বাইক দিয়ে সাদা শার্ট আর কালো প্যান্ট পরে দাঁড়িয়ে থাকে ওই 3 রাস্তার মোড়ে। আচ্ছা আপু, ছেলেটার সাথে কি আরো কোনো ছেলে ছিল নাকি সে একাই ছিল? একাই ছিল। তুই এত প্রশ্ন করছিস কেন? যা হবার হয়ে গেছে। আর যদি বিরক্ত করে তাহলে সোজা থানায় গিয়ে তার নামে মামলা করে আসব। আমিও শান্তা, এমনিতেই শান্তশিষ্ট বলে সবাই আমাকে ঠান্ডা মাথার খেলোয়াড় বলে। আর রেগে গেলে কি করি তা আমি নিজেও জানি না। হয়েছে হয়েছে, নিজের নামে আর সাফাই গাইতে হবে না। এখন তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো। আম্মু একটু খালাদের বাসে গেছে, বলেছে সে বিকালবেলা চলে আসবে। শান্তা জেরিনকে আর কিছু না বলে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় বসে বসে ফেসবুকিং করতেছে। এমন সময় একটা ভিডিও সামনে আসলো। যে ছেলেটা তাকে ইফটিজিং করার চেষ্টা করেছিল সেই ছেলেটার ভিডিওটা পুরোপুরি দেখার পর শান্তা মনে মনে বলতে লাগলো, এই ছেলেটা এত ভালো কাজ করে কিন্তু তার নজর এত খারাপ কেন? মানুষ বলে না, সামনাসামনি ভালো রূপ দেখায় ভেতরে যে কত খারাপ রূপ লুকিয়ে আছে, এটা একমাত্র আমার জানা হয়ে গেছে। আর যদি কোনো দিন তার সাথে দেখা হয় তাহলে আবারও তার গালে 2টা আমার হাতের চুম্মা দিয়ে আসবো, যাতে আমার কথা সব সময় মনে রাখতে পারে, সামনে দেখলে যাতে সালাম দিতে পারে। শান্তা এইসব কথা বলতেছে এমন সময় তার রুমের ভিতর প্রবেশ করলো জেরিন। শান্তাকে দেখে বলতে লাগলো, আপু, আমি প্রাইভেটে যাইতেছি, তুমি বাসায় থাকো। কিন্তু আম্মু এসে যদি দুইজনের মধ্যে একজনকে বাসায় না দেখে তাহলে রাতের বেলা আবার আব্বুর সামনে চিল্লাচিল্লি করবে। ঠিক আছে, তুই তাহলে যা। জেরিন চলে আসলো প্রাইভেটে। অন্যদিকে আকাশের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় আকাশের আব্বু বলতে লাগলো, কি রে আকাশ, ওই দিকের কাজ কেমন চলতেছে? মসজিদ কতদিনে তৈরি করা হবে? তুই কি জেনেছিস? তোকে না দায়িত্ব দিয়েছিলাম। আব্বু আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি গিয়েছিলাম। যাওয়ার পর দেখি তারা ঠিক মতো কাজ করতেছে এবং বলেছে যে 2 মাসের মধ্যে এমনিতেই সব কিছু তৈরি করা হয়ে যাবে, তবে পাকা করতে কিছুটা সময় লাগবে। আমি আলাদা জায়গায় নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে রেখেছি, যাতে ওইখানে সবাই নামাজ পড়তে পারে। ও আচ্ছা, ভালো কাজ করেছিস। আর বিকালবেলা একটু দোকানে যাস তো, আমার একটা কাজ আছে। কাজটা শেষ করে সন্ধ্যার দিকে আমি দোকানে বসবো। আচ্ছা, বিকেলবেলা না হয় আমি দোকানে যাব। এই বলে আকাশ চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তে ঘুম চলে আসলো তার। অন্যদিকে জেরিন প্রাইভেট পড়া শেষ করে বাসার দিকে যাইতেছে। এমন সময় শুভকে দেখতে পেল। শুভকে দেখে জেরিন বলতে লাগলো, এই শুভ ভাইয়া, একটু দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। শুভ পিছনে ফিরতে দেখতে পেল জেরিন ডাকতেছে। রাস্তার সাইডে বাইকটা দাঁড় করিয়ে শুভ দাঁড়িয়ে রইল। এমন সময় জেরিন এসে বলতে লাগলো, ভাইয়া, সকালবেলা কি আকাশ ভাইয়া 3 রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল? একটা মেয়েকে কোনো কিছু বলেছিল? হ্যাঁ, একটা মেয়েকে ভালো উপদেশ দিয়েছিল, কিন্তু মেয়েটা রাগে তার গালেই চড় মারছে। তুমি এসব জানলে কি করে? তুমি আকাশকে চড় মারছো নাকি? আরে না, আমি ওনাকে চর মারতে যাব কেন? চর মারছে আমার বড় বোন শান্তাপু। শান্তাপুকে নাকি আকাশ ভাইয়া বাজে কথা বলেছে, এটার জন্য শান্তাপু চর মেরেছে। আকাশ ভাইয়াকে বলবেন যে একটু সাবধানে থাকার জন্য। শান্তাপু কিন্তু অনেক রাগী, পরে আবার আকাশ ভাইয়াকে কি বলে ফেলে বা কি করে বসে তার কোনো ঠিক নেই। ও আচ্ছা, বিষয়টা এখন বুঝতে পারছি। আকাশ ভালো কথা বলেছিল, আসলে
তোমার বোন বোরকা পরেছে ঠিক আছে, কিন্তু হিজাবটা অনেক ছোট পড়েছিল। এটার জন্য আকাশ হয়তো তোমার বোনকে ভালো কথা বলেছে, কিন্তু তোমার বোন উল্টো কথা শুনেছে। আচ্ছা, আমি আকাশকে সাবধান করে দিব, যাতে তোমার বোনকে দেখলে তার সাথে কোনো কথা বলার চেষ্টা না করে। তবে আর একটা কথা, আকাশের নাকি তোমার বোনকে পছন্দ হয়ে গেছে। পছন্দ হলেই কি হবে আপু, শান্তশিষ্ট মেয়ে। তাকে যদি একবার রাগিয়ে দেয় না, তাহলে পুরো বাড়ি মাথায় করে তুলে। তাকে সামলাতে 10 জনের প্রয়োজন হয়। আর আপনি কিনা বলতেছেন তাকে পছন্দ করে ফেলেছেন। বললেই হলো নাকি? হ্যাঁ, অন্তত আমাকে পছন্দ করতে পারতো। আমাকে পছন্দ করলে তো সারাদিন ঘুরে বেড়াতে পারতাম। পছন্দ করলে কি হবে? আপনি তো একদম পিচ্ছি মানুষ, একবার দিলে আর একবার জায়গায় থাকবেন না। তাই তো আপনার বোনকে পছন্দ করেছে। আপনি চাইলে আমার সাথে রিলেশনে যেতে পারেন। শুভ মনে মনে এই কথাগুলো বলল। অন্যদিকে জেরিন দাঁড়িয়ে আছে চুপচাপ। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর শুভ জেরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জেরিন, চলো তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসি। যেহেতু তোমার বয়ফ্রেন্ড নেই, তাহলে আমাকে বয়ফ্রেন্ড ভেবে নিতে পারো। আমার বাইক আছে, আইফোন আছে, যেটা চাইবে সেটাই ভাবে। যেটা চাইবো সেটাই পাবো। এখন যদি আমি আপনার হৃৎপিণ্ড চাই, তাহলে দিতে পারবেন? হুম হুম হুম, বলেন বলেন। মজা করতেছো তুমি, তাই না? হৃৎপিণ্ড দিয়ে দিলে তো আমি এই জগতে আর বেঁচে থাকবো না। এটা ছাড়া অন্য কিছু চাও, তাহলে আমি অন্য কিছু দিতে পারবো। ঠিক আছে, অন্য এক সময় না হয় চেয়ে নিব। এখন আমাকে নামিয়ে দিয়ে আসেন। শুভ জেরিনকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল বাসায়। জেরিন বাড়ির ভিতরে প্রবেশ করতেই শান্তা এসে জেরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, ওই ছেলেটাকে আগে তো কখনো তোর সাথে দেখি নাই। আর দেখে তো মনে হচ্ছে তোর থেকে অনেক বড় হবে। কোনো চক্কর আছে নাকি ওই ছেলের সাথে? আরে না 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 আপু, কোনো চক্কর নেই। ওই ছেলের ফ্রেন্ড, সে তোমাকে ওই বাজে কথা বলেছিল। তাই আমি গিয়ে জিজ্ঞেস করাতে ওই ছেলে বলেছে যে তোমাকে নাকি ভালো কথা বলেছে, আর তুমি নাকি উল্টো শুনেছ। জেরিনের কথা শুনে শান্তা সাথে সাথে রেগে গেল। জেরিনকে উদ্দেশ্য করে শান্তা বলতে লাগলো, তুই এক্ষুনি ওই ছেলেকে আবার নিয়ে আসবি, নিয়ে এসে বলবি যে ওই ছেলের বন্ধুকে কল দেওয়ার জন্য। আরে আপু, তুমি হুট করে রেগে যাও কেন? আগে আমার পুরো কথাটা তো শোনো, এরপরে না হয় রেগে যাবে। হুট করে আমি কিন্তু বারণ করছি নাকি রেগে যাওয়ার জন্য? তাড়াতাড়ি বল, তোর কথা শুনে আমার মাথা গরম হয়ে গেছে। কি বলবি তাড়াতাড়ি বলে ফেল। আরে যে ছেলেটা তোমাকে বকা দিয়েছিল না, ওই ছেলেটাকে আমি চড় মারছি। আর বলে এসেছি যে মেয়েদেরকে সম্মান করার জন্য। পরে ওই ছেলেটা বলেছে যে তোমাকে সামনে পাইলে মাফ করে দিবে। মানে মাফ করে দিবে মানে? যেখানে আমি মাফ করব সেখানে কি সে আমাকে মাফ করবে? আমাকে তুই আমাকে উল্টাপাল্টা বোঝাচ্ছিস, তাই না? আরে আরে, আমার কথার মধ্যে ভেজাল আছে। আসলে সে মাফ করবে না, সে মাফ চাইবে তোমার কাছে। ইস রে, আমি উল্টাপাল্টা কেন যে বলে ফেলেছিলাম। আচ্ছা যাই হোক, এখন তুমি রাগ করো না আপু। তুমি এখন তোমার রুমে যাও, আর আম্মু চলে আসবে কিছুক্ষণ পর। তোর কথার মধ্যে মাঝে মধ্যে পুরো পুরো গন্ধ পাই। একদিন ঠিক ধরে ফেলবো, মনে রাখিস। আমার সাথে আজ পর্যন্ত বাটপারি করে কেউ পার পায় নাই, আজকে তুইও পাবি না। এই বলে শান্তা চলে গেল তার রুমে। অন্যদিকে জেরিন বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বেস্ট ফ্রেন্ড সীমান্ত কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে সীমান্ত বলতে লাগলো, কিরে জেরিনের কি অবস্থা? আমি এসব কি দেখলাম? শুভ ভাইয়ের সাথে তোর কিসের সম্পর্ক? দেখলাম শুভ ভাই তোকে বাইকে করে কোথায় যেন নিয়ে যাইতেছে। আরে ওই ব্যাটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আকাশের সাথে আমার বড় আপুর একটু ঝামেলা হয়েছিল, পরে ঝামেলাটা মিটমাট করে আসলাম। উনি নাকি এই দিক দিয়েই কোথায় জানা যাবে, পরে আমাকে বলতেছে যে নামিয়ে দিবে। তাই আমিও চলে আসলাম ওনার সাথে। ভালো কাজ করেছিস। তো এখন নোটগুলো পাঠিয়ে দে। আর মেহেদি তোকে প্রপোজ করতে পারে কয়েকদিনের মধ্যে। তুই চাইলে ওর সাথে রিলেশনে যেতে পারিস। ওই ভোটকার সাথে রিলেশনে যাব আমি? কখনোই না।
সে যদি আমাকে উপরে একবার উঠে তাহলে তো আমি সাথে সাথে চাঁদের দেশে চলে যাব। আর তুই বলতেছিস ওই ব্যাটা আমাকে প্রপোজ করবে? ওর কত বড় সাহস! তাকে জুতা পেটা করবো আমি যদি আমার সামনে আসে, মনে রাখিস। তুই যেমন তোর বড় বোন সেম একই রকম। একবার রেগে গেলে আর তোদেরকে থামানো যায় না। আমি আর তোদেরকে কখনো কোনো কিছু বলবো না। তুই যা ইচ্ছা তাই করে ফেলিস ওই মেহেদিকে। ঠিক আছে, ফোন রাখ এখন। রাতের মধ্যে আর যাতে কেউ ফোন না দেয় আমাকে সবাইকে বলে দিবি, বুঝলি? এই বলে জেরিন কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর জেরিন চলে আসলো তার রুমে। অন্যদিকে আকাশ বসে বসে খাবার খাচ্ছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে শুভ কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে শুভ বলতে লাগলো, কিরে আকাশ, কোথায় আছিস? 3 রাস্তার মোড়ে আয়, সবাই একসাথে বসে বসে পুরি সিঙ্গারা খাইতেছি, আর তুই বাড়িতে বসে ভাত খাইতেছিস। তোরা খা, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। আকাশ খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো 3 রাস্তার মোড়ে। এসে দেখে তার সকল বন্ধুরা খাওয়া দাওয়া করতেছে। আকাশ সবার সাথে বসে গল্প করতেছে। গল্প করার মাঝখানে শুভ বলে উঠল, আকাশ, তুই ওই মেয়েটার সাথে রিলেশন কর যার সাথে সকালে ঝগড়া হয়েছিল। ওই মেয়েটার সাথে তুই রিলেশন করলে আমার জন্য কিছুটা ভালো হবে। তোর জন্য কিছুটা ভালো হবে কেন? তার কি আরেকটা বোন আছে নাকি যে তুই তার সাথে রিলেশন করবি? এটার জন্য বলতেছিস? হ্যাঁ বোন আছে বলেই তো তোকে বলতেছি যে তার সাথে রিলেশন করার জন্য। ঠিক আছে, চিন্তা করিস না। দেখি ওই মেয়েটার সাথে রিলেশনে যাবো নে। রিলেশনে গিয়ে ওই মেয়েটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। মেয়েটা আমাকে কত বাজেভাবে বকা দিয়েছে। ও আচ্ছা, তাহলে তো তোকে কোনো কিছু একটা করতে হবে। কোনো কিছু না করলে তো আবার তোর মন সব সময় আনচান আনচান করবে। আমি চাই না আনচান আনচান করাতে। আকাশ কথাবার্তা বলতেছে আর বন্ধু বান্ধবের সাথে। এমন সময় রাস্তার দিকে চোখ পড়ল, দেখতে পেল সেই মেয়েটা এই দিকে আসতেছে। এটা দেখে আকাশ শুভকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই শুভ, ওই দেখ মেয়েটা এই দিকে আসতেছে। কিছু তো একটা করতে হবে, একটা বুদ্ধিতে, যাতে ওই মেয়েটাকে কিছু করতে পারি। শোন, তুই তোর বাইক নিয়ে ওর সামনে দাঁড়িয়ে থাক, বাকিটা আমি ব্যবস্থা করতেছি। তাকে ল্যাং মেরে ফেলে দেওয়ার চেষ্টা করব, তখন তুই তাকে গিয়ে জড়িয়ে ধরবি। আবার যদি আমাকে সে চর মারে তখন কিন্তু তোর খবর আছে। আরে শালা, চর মারবে কেন? ভালো কাজ করলে কেউ চর মারে নাকি? তোকে যেটা বলেছি সেটা কর। তুই গিয়ে ওইখানে দাঁড়া, বাকিটা আমি দেখে নিচ্ছি। আকাশ তার বাইক নিয়ে এইখানে দাঁড়িয়ে রইল। এদিকে শুভ তার ফোনটা হাতে নিয়ে চলে আসলো আকাশের কিছুটা দূরে। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপতেছে আর তাকিয়ে আছে শান্তার দিকে। কখনো এদিকে আসবে, ওদিকে আকাশ এদিকে আসলে ল্যাং মেরে যাতে ফেলে দিতে পারে। প্রায় 2 থেকে 3 মিনিট পর শান্তা কাছে আসতেই শুভ তার একটা পা সামনের দিকে এগিয়ে দিতেই পায়ের সাথে পা লেগে যায়। যেই পড়ে যেতে যাবে এমন সময় আকাশ শান্তাকে জড়িয়ে ধরল। শান্তা নিজেকে সামলে নিয়ে আকাশের মুখের দিকে তাকাতেই রেগে কি আকাশের গালে ঠাস ঠাস করে 3-4টা চড় মেরে দিল আর বলতে লাগলো, তুই আবারও আমার সামনে পড়েছিস? তোরা প্ল্যান করেছিস তাই না, যে আমাকে তোর উপরে ফেলে দিবি আর তুই আমাকে জড়িয়ে ধরবি? তোকে আজকে আমি পুলিশে দেব, চল আমার সাথে। সকালবেলাও তুই আমাকে বাজে ভাষায় বকা দিয়েছিস, এখন তুই আমাকে এরকম করলি? আরে আপু, আকাশ তো আপনাকে বাঁচিয়েছে। আকাশ যদি না ধরে আপনি তো নিচে পড়ে যাইতেন। আকাশকে ছেড়ে দেন, সে তো কোনো ভুল করে নাই। এই ছেলে, তুই যদি বিয়ের কথা বলিস তাহলে তোকেও জেলের ভেতরে ভরে দেব। চল আজকে তুই। এই বলে শান্তা আকাশকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। বেশ কিছু দূর নিয়ে যাওয়ার পর আকাশ শান্তার চোখের দিকে তাকালো আর বলতে লাগলো, ভুল তো মানুষ একবার করে, কিন্তু আপনি আমাকে এরকম করলেন। ঠিক আছে, নিয়ে চলেন থানায়। আর থানায় নিয়ে গেলেও আমাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবেন না, কারণ থানার প্রত্যেকটা পুলিশ আমাকে চিনে।
শান্তা আকাশের শার্টের কলার ছেড়ে দিয়ে আরেকটা চর মেরে বলতে লাগলো। ভালো হয়ে যা মাসুদ, ভালো হয়ে যা। ভালো হতে টাকা পয়সা লাগে না। শেষবারের মতো বলতেছি, আর যদি কোনো দিন তুই আমার সামনে পড়িস তাহলে তোর কি অবস্থা করব নিজেও জানি না। আজকের মতো ছেড়ে দিলাম। আমার নাম মাসুদ না, আমার নাম হচ্ছে আকাশ। ওই যাই হোক, আর কি যা এখন আমার চোখের সামনে থেকে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, বান্ধবীরা অপেক্ষা করতেছে সেই কখন থেকে তোর জন্য। আজকে অনেক দেরি হয়েছে, তোর প্যান্ট থেকে 500 টাকা বের কর। আমাকে চর মারলেন, আবার আমার কাছ থেকে 500 টাকাও নিবেন? এখন কথা বলতেছিস, 3টা 1500 টাকা বেড়ে গেছে। 2000 টাকা বের কর। তোর বের করতে হবে না, আমি নিজেই তোর পকেট থেকে বের করতেছি। এই বলে শান্তা আকাশের পকেট থেকে তার মানিব্যাগ বের করে খুলতেই দেখতে পেল মাত্র 2 টাকার 2টা নোট আছে, আর একটা ছোট্ট কাগজে আছে। পুরো মানিব্যাগ খুঁজেও 1000 টাকা পেল না। এটা দেখে শান্তা বলতে লাগলো। কিরে, তোকে না সবাই চিনে, তাহলে তোর মানিব্যাগের ভেতরে মাত্র 2 টাকার 2টা নোট কেন? তোর মানিব্যাগের ভেতরে তো হাজার হাজার টাকা থাকার কথা, বিভিন্ন আইডি কার্ড থাকার কথা, একটা কোনো কিছুও তো নেই। মানুষ কি মানিব্যাগের ভিতরে টাকা রাখে নাকি? আমি তোমার পকেটের টাকা রাখি। এ বলে আকাশ তার জিব্বায় কামড় দিল। এমন সময় শান্তা আকাশের পকেটে হাত দিতে দেখতে পেল 10,000 টাকা। সবগুলো টাকা তার ব্যাগের ভিতর ভরে নিল আর বলতে লাগলো। সবগুলো টাকা আমি নিয়ে নিলাম। যদি আবার কখনো দেখা হয় তাহলে একটা চর খাবি আর 1000 টাকা পাবি। একটা চর খাইলে 8000 টাকা পেয়ে যাবি, বাকি 2000 টাকা আমার। বলে শান্তা একটা হাসি দিয়ে ওইখান থেকে চলে গেল। এদিকে আকাশ বেককলের মতো শান্তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলতেছে, নিজের বিপদ নিজে ডেকে আনি। যাক, এখন আর কি করার। এখন তাহলে যাই, গিয়ে বন্ধু বান্ধবের সাথে দেখা করি। ওরা তো আবার অন্য কিছু ভাববে। এই বলে আকাশ একটা রিক্সা নিয়ে চলে আসলো তার বন্ধু বান্ধবদের কাছে। এমন সময় নাহিদ আকাশের সামনে এসে বলতে লাগলো, আকাশ, তোকে থানায় নিয়ে যায়নি তো? না, থানায় নিয়ে যাই নাই, তবে আমার কাছে যা কিছু ছিল সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। মনে হচ্ছে মেয়েটা একটা চিটার, এটার জন্য সব কিছু নিয়ে যেতে পারছে। যাক, তুইও বেটা অবশেষে লুটপাট হয়ে গেছিস। হ্যাঁ, এখন সে আমাকে বলে গেছে যে প্রত্যেক দিন যদি একটা করে চর খেতে পারি তাহলে 1000 টাকা করে দিবে, আর যদি না যাইতে পারি তাহলে সে আমাকে আর টাকা ফেরত দিবে না। টাকা ফেরত না দিলে না দিবে, তুই তাকে বলবি যে তোর সাথে প্রেম করার জন্য। প্রেম করলে তার কাছ থেকে ওই 10,000 টাকা খেয়ে নিবি। পরে আস্তে আস্তে যখন 10,000 টাকা শেষ হয়ে যাবে তখন তুই তাকে ছেড়ে দিয়ে চলে আসবি। এটা মন্দ বলিস নাই। দেখি কালকে যদি আবার দেখা পাই তাহলে অবশ্যই তাকে প্রপোজ করার চেষ্টা করব। এখন তাহলে আমি যাই, চাপার দাঁত ব্যথা করতেছে। মামা, চাপার দাঁত যেহেতু ব্যথা করতেছে তাহলে এক কাজ কর, দোকান থেকে এমবির মলম এনে লাগিয়ে দে, তাহলে দেখবি ভালো হয়ে গেছে। শালা, তুই আমাকে সব কাজে ফাঁসিয়ে দিয়ে এখন আমার সাথে ফাইজলামও করতেছিস। তুই যদি ওই সময় এই বুদ্ধিটা না দিতি তাহলে কখনোই এরকমটা হতো না। আমি তোকে প্রথমবার বলেছিলাম যে এরকম করলে সে আমাকে আবার চর মারবে, কিন্তু ঠিক আমার কথাটাই সত্য হয়েছে। দেখলি তো আমার কথাটা কতটা সত্যি হয়েছে। হ্যাঁ দেখলাম, আর তোর ভালোর জন্যই তো বলেছিলাম, কিন্তু এরকম যে হবে এটা কি এর আগে আমি জানতাম? তবে তুই তো অতীত জানিস, কখন কি হয় এটা বলতে পারিস। যা সামনে থেকে যখন তোকে বিপদে ফেলাবো তখন তুই নিজে থেকেই উদ্ধার হতে পারবি। হ্যাঁ, আমার তো চান কপাল, আমি সব কিছুই দেখতে পারি। শালা, আর কিছু পাইলি না? অবশেষে আমার উপরে এরকম জুলুম করতেছি। একদিন তোদেরও সময় আসবে, তখন আমিও দেখে নিব। এইসব কথাবার্তা বলতেছে আকাশ। বেশ কিছুক্ষণ পর আকাশ তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। রাত 11টা, খাবারের টেবিলে বসে আছে আকাশ। এমন সময় তার আম্মু বলতে লাগলো, আকাশ, বয়স তো আর কম হলো না, এখন একটা বিয়ে করে ফেল। সারাদিন তো টই টই করে ঘুরে বেড়াস, বাড়িতে বউ থাকলে আর বন্ধুদের সাথে এত ঘুরে বেড়াতে পারবি না। আব্বু আম্মু এসব কি বলতেছে? বিয়ে করলে তুমি তো নিজেই বলেছিলে যে আজাইরে একটা প্যারা থাকে, বউকে নিয়ে ঘুরতে হয়,
নিজের স্বাধীনতা হারিয়ে ফেলা যায়। এটার জন্যই তো তুমি মাঝে মধ্যে একা একা ঘুরে আসো। আবার পাশের বাসার আন্টিকেও তোমার সাথে ঘুরতে নিয়ে যাব। আকাশের কথা শুনে আকাশের আব্বু দাঁতে দাঁত চেপে আকাশের দিকে ইশারা করলো। এইদিকে আকাশ ইশারা বুঝে ফেল আর বলতে লাগলো, আরে আম্মু, আমি তো মজা করে বললাম। আমি জানি তুই সবসময় সত্যি কথা বলিস, কিন্তু এখন বলতেছিস এটা মজা। আমি বিশ্বাস করি না। আর তোর আব্বু কেমন মানুষ এটা আমি খুব ভালো করেই জানি। মাঝে মধ্যে দেখি তো পাশের বাসার ভাবি রেডি হয়ে কোথায় যেন যায়। তার মানে তোর কথা একদম সত্যি। আজকে বাপ ছেলেকে খাবার দেব না। আমি তো কোনো অপরাধ করি নাই, তুমি আমাকে খাবার দিবে না কেন? ভাবছিলাম আর একটা সত্যি কথা বলবো, কিন্তু আজকে থেকে আর কোনো সত্যি কথা বলবো না। একটা না, আরও 10 থেকে 15টা সত্যি কথা বলতে চাইছিলাম। এই নে, তোকে খাবার দিলাম। তুই খাবার সামনে রেখে এখন সত্যি কথা বল। না না, এসব বললে তো আর হবে না। যেহেতু তুমি খাবার নিয়ে নিচ্ছ, আমি আর তোমাকে সত্যি কথা বলবো না। আব্বু চলো, আমরা বাহির থেকে খাবার খেয়ে আসি। হ্যাঁ চল, আর তোকে আমি 10,000 টাকা ট্রিট দিব, তারপরেও তুই তোর মুখ বন্ধ রাখবি। আকাশ, তোকে আমি 20,000 টাকা দেব, তারপরে তুই আমাকে এখন সত্যি কথা বলে এখান থেকে যাবি। আকাশ, তোকে আমি 30,000 টাকা দিব, তারপরেও তুই আমার সাথে চল। দরকার পড়লে আমি আরও 5,000 টাকা বাড়িয়ে 35,000 টাকা দিব, তারপরেও চল আমার সাথে। তোকে আমি ভিআইপি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো। আচ্ছা চলো তাহলে, তোমার সাথেই আমি যাব। আমি তোকে 50,000 টাকা দেব, তুই এখন সত্যি কথা বলে এরপরে যাবি। আর খাবারের জন্য 10,000 টাকা দেব। আচ্ছা, তাহলে তুমি আগে টাকাগুলো আমাকে দাও, এরপরে আমি তোমাকে সত্যি কথাটা বলতে চাই। যাও, তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসো। আকাশের আব্বু চলে আসলো তার রুমে। 70,000 টাকা নিয়ে চলে আসলো আকাশের সামনে। আকাশের হাতে টাকাটা দিয়ে বলতে লাগলো, এই নে 10,000 টাকা, আরও বাড়িয়ে দিয়েছে। মোট 70,000 টাকা দিয়েছি। এখন তুই আমাকে সত্যি কথা বল। আচ্ছা, আগে টাকাগুলো পকেটে ভরে খাওয়া দাওয়া করে নেই, এরপর না হয় আমি সত্যি কথাটা বলতেছি। আকাশ খাওয়া দাওয়া শেষ করে যে চলে যেতে যাবে, এমন সময় আকাশের আম্মু পিছন থেকে বলতে লাগলো, কি রে, সত্যি কথা বলে যা তাড়াতাড়ি। আকাশ মুচকি একটা হাসি দিয়ে তার রুমে চলে আসলো। অন্যদিকে আকাশের আম্মু আকাশের আব্বুর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এখন কি করবে? তোমার ছেলে তো চলে গেছে, এখন তো আমি। আজকে তোমাকে রান্নার খুন্তি দিয়ে এই মাথা থেকে ওই পা পর্যন্ত পিটাবো, সারা রাত দৌড়ের উপর রাখবো। এই বলে আকাশের আম্মু রান্নাঘর থেকে খুন্তি নিয়ে এসে আকাশের আব্বুকে দৌড়াতে লাগলো। আকাশের আব্বু একবার সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে, আবার নিচে নামতেছে। অন্যদিকে আকাশ টাকাগুলো নিয়ে রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লো আর মনে মনে বলতে লাগলো, যাক, ওই মেয়ে মনে হয় আমার জন্য খুবই লাকি। 10,000 টাকা নিয়ে গেছে, 70,000 টাকা পেয়ে গেছি। হা হা হা। এখন শান্তিতে একটা ঘুম দেই, কালকে ঘুম থেকে উঠে না হয় কিছু একটা করা যাবে। আকাশ এসব কথাবার্তা বলতেছে। অন্যদিকে শান্তা তার রুমে বসে বসে এমন সময় জেরিন আসলো আর বলতে লাগলো, কি ব্যাপার আপু, আজকে তোমাকে এত খুশি খুশি লাগতেছে কেন? বাহির থেকে আসার পর থেকে তোমাকে অনেক খুশি খুশি লাগতেছে, কি হয়েছে? আর বলিস না, সকালে যে ছেলেটা আমার সাথে বেয়াদবি করেছিল, ওই ছেলেটা বিকেলবেলাও বেয়াদবি করেছে। পরে তার কাছ থেকে 2,000 টাকা নিয়ে চলে এসেছি, কিন্তু ছেলেটা একদম বোকা, আমাকে কিচ্ছু বললো না। তবে আর একটা শর্ত দিয়েছে, যদি প্রত্যেক দিন আমার কাছ থেকে একটা করে চর খেতে পারে, তাহলে তাকে প্রত্যেক দিন 1,000 টাকা করে দিব। খুব ভালো কাজ করেছো। তোমার মতো মেয়ে যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকে, তাহলে 1 মাসের মধ্যে বড়লোক হয়ে যাবে। এখন শোনো, ওই ছেলেটা খুবই ভালো ছেলে, তার কাছে মাফ চেয়ে নিও। যদি ভুল করে থাকো, আর সে যদি ভুল করে থাকে, তাহলে মাফ চেয়ে নিবে। সে ভুল করেছে, মাফ চাইবে সে, আমি কেন চাইবো? তার মাফ চাওয়ার দরকার। তবে একদিন দিয়ে সে হয়তো খুব ভালো। গতকাল একটা ভিডিও আসলো সামনে ছেলেটার, দেখলাম যে একটা মসজিদ তৈরি করার জন্য প্রায় 2 লক্ষ টাকা দিয়েছে। আচ্ছা, তুই কি জানিস ওই ছেলেটা কি কাজ করে বা তার আব্বু কি কাজ করে? না, জানি না। তবে তুমি যদি বলো খোঁজ খবর নেওয়ার জন্য, তাহলে আমি খোঁজ খবর নিতে পারি। কালকের ভেতরেই খোঁজ পেয়ে যাবে।
তার সকল ডিটেলস যদি একবার বলো। তুই একটা কাজ কর, এত বেশি কিছু জানার দরকার নেই। তুই শুধু আমাকে এইটুকু জানাবি যে তার আব্বু কি করে এবং সে কি কাজ করে এবং কতটুকু পড়াশোনা করেছে, জাস্ট এইটুকুই। মনে মনে লাড্ডু ফুটতেছে তাই না? হ্যাঁ হ্যাঁ, এই বয়সে তোমাদের লাড্ডু ফুটে দরকার। আমরা ছোট মানুষ, আমাদের কি আর লাড্ডু ফুটবে? আচ্ছা ঘুমাও তাহলে, এখন আর রাত অনেক হয়েছে, আমি গেলাম, টাটা। এই বলে জেরিন চলে গেল। রাতে শান্তা আবারও সেই পেজের ভিতরে ঢুকে আরও কয়েকটা ভিডিও দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ ভিডিও দেখার পর শান্তা ঘুমিয়ে এসে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। শান্তা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো বাইরে। এসে দেখে কিছুটা দূরে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। রিক্সাওয়ালাকে ডাকতে লাগলো, এই রিক্সা, এদিকে আসেন। রিক্সা শান্তার কাছে আসতেই শান্তা বলতে লাগলো, এমবি কলেজে যাব, আপনি 3 রাস্তার ওই দিক দিয়ে যাবেন, আপনাকে 20 টাকা বাড়িয়ে দিব। ঠিক আছে, ওঠেন তাহলে, যাওয়া যাক। শান্তা রিক্সায় উঠে পড়তে রিক্সাওয়ালা রিক্সা চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো 3 রাস্তার মোড়ে। শান্তা আশেপাশে তাকাতেই দেখতে পেল শুভ এবং তার বাকি বন্ধুরা বসে আছে, কিন্তু আকাশ নেই। অন্যদিকে শুভ বিষয়টা খেয়াল করলো। রিক্সাওয়ালা চলে আসলো কলেজের সামনে। শান্তা ভাড়া দিয়ে ভিতরে চলে আসলো। অন্যদিকে শুভ সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, ওই মেয়েটা তো দেখি আকাশকে মনে হয় খুঁজে গেছে। দেখলাম আশপাশে তাকিয়েছে, মনে হয় আকাশকে খোঁজাখুঁজি করছিল। হতেও তো পারে, কারণ আকাশ তো হ্যান্ডসাম আর এমনিতেই সব দিক থেকেই ভালো, সবাইকে সাহায্য করে। হ্যাঁ আচ্ছা, তোরা বস, আমি ওই মেয়েটার কাছ থেকে আসতেছি। আমাকে ডাকতেছে। এটা হচ্ছে ওই মেয়েটার ছোট বোন। দেখি আকাশের সাথে তার বড় বোনকে সেটিং করিয়ে দিয়ে আমি এই মেয়েটার সাথে চলে যাব। শালা, তুই আর ভালো হলি না। 12টা প্রেম করেছিস, যদি এই মেয়েটা জানতে পারে তাহলে তোকে জুতো পেটা করবে। 12টা প্রেম করে ছ্যাঁকা খেয়ে বসে আছিস, আবারও যাইছিস রিলেশনে, তাও আবার এই পিচ্চি মেয়ের সাথে। জীবন মানেই তো যন্ত্রণা, এটা তো তুই জানিস। এটার জন্যই তো এত কিছু করতেছি। ও আচ্ছা, ভালো কথা। যা যা, মেয়েটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, গিয়ে দেখা সাক্ষাৎ করে আয়, দেখি কি বলে। শুভ চলে আসলো জেরিনের কাছে। জেরিন শুভকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ভাইয়া, হয়েছে। আপনাদের সাথে আপনাদের একটা বন্ধু আছে না, নাম যেন কি? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আকাশ। উনি কি কাজ করে আর ওনার আব্বু কি কাজ করে আপনি কি জানেন? আকাশের আব্বুর বাজারে প্রায় 15 থেকে 20টা দোকান আছে এবং ছোটখাটো একজন বিজনেসম্যান। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা হয় নাই, এমনিতে জিজ্ঞেস করলাম। আর আকাশ ভাইয়া কি করে? সে মাঝে মধ্যে তার আব্বুর দোকানে বসে এবং সবসময় তো আমাদের সাথেই আড্ডা দেয়। আর সমাজে কিছু কাজ করে, যদি কেউ বিপদে পড়ে তাদেরকে সাহায্য করে। ও আচ্ছা, এতটুকুই জানার ছিল। তার ব্যাপারে জিজ্ঞেস করেছেন, আমার ব্যাপারে জিজ্ঞেস করতে পারলেন না? আমার ব্যাপারে জিজ্ঞেস করলেও তো আমি আপনাকে বলতে পারতাম আমার ব্যাপারে। আপনার ব্যাপারে জিজ্ঞেস করে কি করব? যেটা দরকার ছিল সেটাই তো করেছি। আপনি তো 12টা রিলেশন করেছেন, আপনার এইসব রেকর্ড আমার আগে থেকেই জানা আছে। হ্যাঁ, ভালো থাকবেন, বাই। এইদিকে জেরিন ওইখান থেকে চলে গেল। এইদিকে শুভ লজ্জায় মাথা নিচু করে তার বন্ধুদের সাথে গিয়ে বসে পড়ল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নাহিদ বলতে লাগলো, কি রে আকাশ, কি হয়েছে? এভাবে চুপচাপ বসে আছিস কেন? কেউ কি কিছু বলেছে নাকি এইভাবে চুপচাপ বসে আছিস যে? নাকি ওই মেয়েটা তোকে কোনো কিছু বলেছে? ওই মেয়েটাই বলেছে, কিন্তু আমি চিন্তা ভাবনা করতেছি ওই মেয়েটাকে কে বলেছে যে আমি 12টা রিলেশন করেছি। মেয়েটা তো সরাসরি আমাকে লজ্জায় ফেলে দিয়েছে। বাহ, এটা তো আরো আগে জানা উচিত ছিল। তুই কি এমন কোনো মেয়ের সাথে রিলেশন করেছিস যে ক্লাস 7 থেকে 10 পর্যন্ত পড়ে? হ্যাঁ, আইডিয়াল স্কুলের কয়েকটা মেয়ের সাথে রিলেশন করেছিলাম। আমার মনে হয় মেয়েটা ওই স্কুলে পড়ালেখা করে এবং তার বান্ধবী হয়তো তাকে বলে দিয়েছে। হ্যাঁ, এটাই হতে পারে। নিশ্চিত থাকতে থাক, এটা ছাড়া আর কোনো কিছুই হবে না। শুভ কোনো কিছু বলতেছে না। বেশ কিছুক্ষণ পর আকাশ আসলো। আকাশকে দেখে শুভ বলতে লাগলো, কিরে, আজকে এত দেরি হয়েছে কেন? কাজ করেছিলি নাকি বাসায়? হ্যাঁ, বাড়িতে একটু কাজ ছিল, ওই কাজটা শেষ করে আসলাম। তোর মন খারাপ কেন? এভাবে চুপচাপ বসে আছিস যে?
কেউ কিছু বলেছে নাকি? কিরে নাহিদ, শুভ মন খারাপ করে বসে আছে কেন? বসে থাকবে না তো কি করবে? 12টা রিলেশন করেছে, 12টার সাথে তো ব্রেকআপ হয়েছে। তুই কালকে যে মেয়েটাকে ভালো কথা বলছিলি এবং তোর কাছ থেকে যে 10,000 টাকা নিয়েছে, ওই মেয়েটার ছোট বোনের সাথে রিলেশন করতে গিয়েছিল। রিলেশনে যাওয়ার আগেই মেয়েটা তাকে বাস দিয়ে দিয়েছে। আরে এসব কোনো ব্যাপার না, ছোটোখাটো বাস খাওয়া যায়। এসব খেতে খেতে শিক্ষা হয়ে যাবে আস্তে আস্তে। চল ঘুরে আসি। এমবি কলেজ থেকে প্রিন্সিপাল স্যার ফোন দিয়েছিল, কি যেন একটা কাজ আছে, কাজটা করে দিয়ে আসি। চল। ঠিক আছে, চল যাওয়া যাক। তাহলে আর ভিডিও করতে হবে নাকি? যদি তেমন বেশি বড় হয় তাহলে ভিডিও না হয় করার জন্য বলবো। আগে চল, গিয়ে দেখি সমস্যাটা জটিল নাকি সহজ। আকাশ তার সকল বন্ধুদেরকে নিয়ে চলে আসলো এমপি কলেজে। কলেজের ভেতর প্রবেশ করতে আকাশের দিকে সবাই হাঁ করে তাকিয়ে রইল। আকাশকে সবাই চিনে, কারণ আকাশ এই কলেজে লেখাপড়া করে গিয়েছে। আকাশ বাইক এক সাইডে রেখে সামনের দিকে এগিয়ে যাইতেছে। আশেপাশে কয়েকটা মেয়ে এসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া কেমন আছেন? অনেকদিন পর কলেজে আসলেন, আমাদের সাথে একটু কথা বলেন। আপনার সাথে কথা বলার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আপনি তো ব্যস্ত সময় পার করেন সব সময়। আমি কাজটা শেষ করে এরপরে এসে তোমাদের সাথে কথা বলবো। আর হ্যাঁ, বেশি ঝামেলা করার দরকার নেই। এখন তোমরা যেখানে ছিলে সেখানে চলে যাও। আমি আমার কাজ শেষ করে এসে তোমাদের সাথে কথা বলে এরপরে এই কলেজ থেকে যাব। এ বলে আকাশ তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর প্রিন্সিপাল স্যার আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, গতকালকে তোমাকে ফোন দিয়েছিলাম একটা জরুরি কাজের জন্য। আমাদের 6টা তালায় মেয়েদের ওয়াশরুমে কয়েকটা ছেলে সিসি ক্যামেরা লাগিয়ে গিয়েছিল। হয়তো তারা কয়েকটা মেয়ের ভিডিও করে ফেলেছে। যখন তোমাকে খোঁজ নিতে হবে যে কারা এ কাজ করেছে, এবং আমি চাই তোমার মাধ্যমে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ শাস্তি দিতে। ঠিক আছে স্যার, আমাকে একটু 6 তলায় নিয়ে চলেন, আমি দেখি, এরপরে আপনাকে বিষয়টা জানাচ্ছি। প্রিন্সিপাল স্যার আকাশকে নিয়ে চলে আসলো 6টা 9। সব কিছু দেখানোর পর সিসি ক্যামেরাগুলো নিয়ে আকাশ চলে আসলো নিচে। সবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। এমন সময় 5 তলা থেকে শান্তা আকাশকে দেখতে পেল। আকাশকে দেখে শান্তা তার বান্ধবীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মিম, ওই ছেলেটাকে দেখেছিস? ওই ছেলেটা কে রে? তার সম্পর্কে কিছু জানিস? তার সম্পর্কে এমন কেউ জানে না, তুই কিভাবে বলিস? এই ছেলেটা তো এই কলেজে লেখাপড়া করে গেছে, খুবই ভালো। সকল স্যারের মুখ থেকে এই ছেলেটার প্রশংসা শুনি। আজকে এই কলেজে এসেছে, শুনলাম 6 তলায় নাকি কি একটা সমস্যা হয়েছে, ওই সমস্যার সমাধান করতে এসেছে। কিন্তু একদিক দিয়ে তাকিয়ে দেখ, ছেলেটার এক হাত দূরে দূরে মেয়েরা দাঁড়িয়ে কথাবার্তা বলতেছে। প্রত্যেকবার এরকম হয়, এবারও এরকম হয়েছে। ছেলেটা খুবই ভালো। আমি কয়েকদিন আগে তাকে প্রপোজ করেছিলাম, কিন্তু সে অ্যাকসেপ্ট করে নাই। ছেলেটার নামে এত প্রশংসা শুনতেছি, ছেলেটা মনে হয় খুবই ভালো। গতকালকে মনে হয় ছেলেটা সত্যি কথাই বলেছিল। যাই হোক, আজকে তার টাকাগুলো ফেরত দিয়ে দিব এবং তার কাছ থেকে মাফ চেয়ে চলে আসব। শান্তা মনে মনে সব কিছু ভাবতেছে। অন্যদিকে আকাশ তার বন্ধুদেরকে নিয়ে চলে আসলো বাসায়। কম্পিউটার চালু করে বসে আছে বেশ কিছুক্ষণ। এইভাবে যাওয়ার পর আকাশ শুভকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই আগে কলেজের সিসি ক্যামেরা চেক কর, ওইখানে যদি কোনো ফুটেজ না পাওয়া যায়, এটার ভিতরে একটু হলেও তার মুখ দেখা যাবে, এইটা দিয়ে তাকে ধরতে পারবো। 1-2 মিনিট ওয়েট কর, আমি দেখতেছি। শুভ দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ দেখার পর শুভ আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, এই দেখ, ইন্টার সেকেন্ড ইয়ারে নীরব মনে হয় এটা সেই কাজ করেছে। তার ফুটেজ দেখা যাইতেছে। একটু ভালোভাবে চেক কর, এটাই নীরব নাকি, এবং ওই ফুটেজের সাথে ভালো করে লাগিয়ে দেখ। যদি এক হয় তাহলে এখনই অ্যাকশন নিব গিয়ে। শুভ আরও কিছুক্ষণ দেখার পর পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হয়ে যাওয়ার পর আকাশকে নিয়ে চলে আসলো কলেজে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আকাশ বলতে লাগলো, শুভ, নাহিদ, তোরা ওই দিকে যা,
সে যাতে পালাতে না পারে। যেখান থেকে পারিস সেখান থেকে ধরে নিয়ে আসবি। দরকার পড়লে কলেজে কয়েকজনকে লাগিয়ে দেয়। এই বলে আকাশ চলে আসলো উপরে। এসে দেখে নীরব কয়েকটা মেয়ের সাথে বসে বসে কথা বলতেছে। আকাশকে দেখে নীরব যে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে যাবে, এমন সময় শুভ এসে ধরে ফেল। আকাশ, এই শালাকে এখন কি করব? মাঠের মাঝখানে নিয়ে বেঁধে পরে তার বিচার করব, নাকি প্রিন্সিপাল স্যার কেবিনে নিয়ে যাব? তুই মাঠের মাঝখানে নিয়ে যা, আমি প্রিন্সিপাল স্যারকে নিয়ে আসতেছি। এই বলে আকাশ চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে। প্রিন্সিপাল স্যার এবং সকল স্যার ম্যাডামদেরকে নিয়ে চলে আসলো মাঠের মাঝখানে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্রিন্সিপাল স্যারের হাতে একটা মাইক নিয়ে বলতে লাগলো, 6 তলার সকল ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে বলতেছে, তোমরা সবাই নিচে চলে আসো। তোমাদের সাথে যেই ঘটনা ঘটেছে ওই ঘটনার অপরাধীকে ধরা হয়েছে, তোমরা নিজের হাতে তাকে শাস্তি দেবে। 6 তলার সকল ছাত্রছাত্রীরা চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আকাশ যেভাবে মারতে বলল সবাই সেইভাবে মারতেছে। প্রায় 10 মিনিট মারার পর তাকে আধমারা বানিয়ে ফেলেছে। আকাশ তাকে ডাকতেই পুলিশ এসে নীরবকে নিয়ে চলে গেল। প্রিন্সিপাল স্যার আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোমাকে অনেক 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 ধন্যবাদ। তুমি এত তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করবে আমি জানতাম। ধন্যবাদ দিতে হবে না আমাকে, কারণ এটা আমার কর্তব্য ছিল। এই কলেজে যারাই পড়ালেখা করে তারা সবাই আমার ছোট বোনের মতো। ছোট বোনের খারাপ হবে আমি এটা কিভাবে চাইবো? এখন তাহলে যাই আমি। কারো যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে ফোন দিবেন। আকাশ ওইখান থেকে সোজা চলে আসলো বাসায়। বিকেলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমের ভিতরে বসে আছে। এমন সময় তার আম্মু আসলো আর বলতে লাগলো, কি রে, কালকে যে তোকে কতগুলো টাকা দিলাম সব টাকা শেষ করে ফেলেছিস নাকি? তুই তো আবার টাকা নিলে টাকা দিতে চাস না, সব টাকা শেষ করিস না? না, 1 টাকাও শেষ করি নাই। ওই ড্রয়ারের ভিতরে টাকাগুলো রাখা আছে, দরকার পড়লে নিয়ে যাইও। না, টাকা লাগবে না, তুই ওইটা খরচ করিস। তবে যেখানে খরচ করা প্রয়োজন ওখানে খরচ করবি, এর বাইরে অন্য জায়গায় কোনো খরচ করবি না। আকাশ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে চলে গেল। বিকেল 5টা। আকাশ আর তার বন্ধুরা পার্কের ভিতর বসে আড্ডা দিতেছে। এমন সময় পিছন থেকে ছোট্ট একটা পিচ্চি মেয়ে এসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া ভাইয়া, ওইদিকে একটা আপু আপনাকে ডাকতেছে, বলেছে যে উনি যাওয়ার জন্য, আর আপনি শুধু একা যাইতেন বলেছে। হঠাৎ আমাকে ওইদিকে আবার কে ডাকলো? আচ্ছা তোরা বস, আমি একটু দেখে আসতেছি কে ডাক দিয়েছে। এ বলে আকাশ মেয়েটার সাথে চলে আসলো এইদিকে। শান্তা একটা নীল শাড়ি পরে বসে আছে। আকাশ পিছন থেকে বলতে লাগলো, কে আপনি? আর আমাকে এখানে ডেকে নিয়ে এসেছেন কেন? আমি কে এটা পরে জানতে পারবেন। এই নেন, এই টাকাগুলো ধরেন। কালকে আপনার কাছ থেকে নিয়ে গিয়েছিলাম, এবং আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন। আরে আপনাকে তো আমি চিনলাম না। আপনি আমাকে টাকা দিতেছেন আবার বলতেছেন আপনি যদি ভুল করে থাকেন আপনাকে মাফ করে দেওয়ার জন্য। এটা আবার কেমন কথা? একটু পিছনের দিকে ঘুরেন তো দেখি আপনার মুখ। আপনি সামনে এসে এরপরে আমাকে দেখেন। আকাশ সামনে যেতেই শান্তাকে দেখতে পেল, হা করে তাকিয়ে আছে। আকাশ এটা দেখে শান্তা আকাশের মুখের সামনে তুড়ি বাজিয়ে শান্তা বলতে লাগলো, এই যে এভাবে তাকিয়ে থাকলে মানুষ কি ভাববে? আমি আপনার কাছে মাফ চেয়েছি। আপনি এত ভালো মানুষ, আর আমি কিনা আপনাকে এত বাজেভাবে ভুল বুঝেছি। কে বলেছে আমি ভালো মানুষ? আমি তো খারাপ মানুষ। আমি আরও 2 থেকে 3টা মেয়ের সাথে রিলেশন করি এবং তাদের সাথে খারাপ কাজও করেছি। খুব ভালো কাজ করেছেন। এখন বেশি কথা না বলে আমার সাথে আসেন। আপনাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যাব, আমার তরফ থেকে ট্রিট দিব। সরি, আমি আপনার সাথে যেতে পারবো না। আমার বন্ধু বান্ধব আছে, তারা ওই দিকে বসে আছে আমার জন্য, অপেক্ষা করতেছে। হয়তো আপনি অন্য সময় না হয় আমাকে নিয়ে যাবেন, এখন আমি যেতে পারবো না। এই বলে আকাশ চলে আসতে যাবে। এমন সময় শান্তা আকাশের একটা হাত শক্ত করে ধরে তার পাশে বসিয়ে দিল আর রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো, চুপচাপ এখানে বসে থাকেন। সারাদিন বন্ধুদের সাথে ঘুরোঘুরি করেন, মন ভরে না নাকি? এখন এখানে এসেছেন। ওরা আমার বেস্ট ফ্রেন্ড, ওদের সাথে ঘোরাঘুরি করব না তো কার সাথে ঘোরাঘুরি করব? আপনার সাথে ঘোরাঘুরি করব নাকি? আর আপনি একটা শাকচুন্নি নিয়ে ওই দিন আমাকে কতগুলো চড় মারছেন, এখন একটা দাঁত নড়াচড়া করতেছে, মনে হচ্ছে পড়ে যাবে।
দাঁত পড়া ভালো। যখন এত দাঁত পড়বে তখন দাঁত হাতে নিয়ে বলবেন, ইঁদুর ইঁদুর আমার এই পচা দাঁত নিয়ে তুই আমাকে একটা ভালো দাঁত দিয়ে দে। তাহলে দেখবেন আপনাকে ভালো দাঁত দিয়ে দিয়েছে। হয়েছে, ছোটবেলার কাহিনী আর এখন বলতে হবে না। অনেকক্ষণ তো বসে রইলাম, এখন তাহলে আমি যাই। এত যাই যাই করেন কেন? চলেন, আমিও আপনার সাথে যাব আপনার বন্ধুদের সামনে। তাই বলে শান্তারা আকাশকে দূরে টানতে টানতে নিয়ে চলে আসলো তার বন্ধুদের সামনে। শান্তাকে দেখে আকাশের সকল বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে রইল। কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর শান্তা বলতে লাগলো, এইভাবে তাকিয়ে না দেখে আপনার বন্ধুকে বলেন আমার সাথে কিছুক্ষণ গল্প করার জন্য। আপনার বন্ধু শুধু আপনাদের কাছে চলে আসতে চাইতেছে বারবার। আকাশ যা, ভাবির সাথে বসে কিছুক্ষণ গল্প কর। ভাবি কাকে বলতেছেন? আমি কি আপনার বন্ধুকে বিয়ে করেছি নাকি যে আমাকে ভাবি বলতেছেন? আপনার বন্ধুর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, এটার জন্যই বলতেছি যে আমার সাথে বসে কিছুক্ষণ কথা বলার জন্য। আর আপনারা আমাকে ভাবি বানিয়ে দিলেন। আই এম রিয়েলি সরি, আসলে আমরা এটাই ভাবছিলাম। আচ্ছা আপনি নিয়ে যান আকাশকে। আকাশ যা এখন। আকাশকে নিয়ে শান্তা চলে আসলো আবারও সেই বেঞ্চে। বেশ কিছুক্ষণ দুইজন চুপচাপ বসে থাকার পর শান্তা বলতে লাগলো, এইভাবে বোবার মতো চুপচাপ বসে আছেন কেন? কিছু কি বলতে পারেন না? আমি কিছু বলতে পারি না, আর আপনি তো আমাকে এখানে নিয়ে এসেছেন, আপনি বলবেন আমি কেন বলবো? প্রয়োজনীয় কথা থাকলে বলতে পারেন, আর যদি না থাকে তাহলে আমি এখন গেলাম। এই বলে আকাশ ওইখান থেকে চলে যেতে যাবে এমন সময় শান্তা আবারও আকাশের হাত ধরে বসিয়ে দিল আর বলতে লাগলো, আপনি কি কালকে ফ্রি আছেন? কালকে তো শুক্রবার, আমার সাথে কি একটু ঘুরে করতে পারবেন? আসলে আমি ঢাকা শহরের নতুন, তো কোনো জায়গা চিনি না। এইখানে কয়েকদিন আগে বান্ধবীদের সাথে এসেছিলাম, তাই এই জায়গাটা চিনি। আর আপনাকে পিছু করে এখানে চলে এসেছিলাম। আমি এই ঢাকা শহর চিনি না, আপনি চাইলে আমার বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করতে পারেন, ওরা এই ঢাকা শহরের অলি গলি সব চিনে। অফারটা আমি আপনাকে দিয়েছি, আপনার বন্ধুদেরকে দেই নাই। কালকে সকাল 10টায় আমাকে নিয়ে বের হবেন, সারাদিন ঘুরোঘুরি করব। ঠিক আছে, কালকে সকাল 10টায় আপনাকে নিয়ে বের হব। এই বলে আকাশ শান্তার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে চলে গেল। দেখতে দেখতে রাত হয়ে আসলো, রাত 11টা। আকাশ খাওয়া দাওয়া করে বসে আছে এমন সময় আকাশের আব্বু আসলো রুমে। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, কালকে কি তোর কোনো কাজ আছে? না, তেমন কোনো কাজ নেই। কেন, কোনো কিছু করতে হবে নাকি? হ্যাঁ, তোকে একটু রাজশাহী যেতে হবে। ওইখানে তোর বড় চাচার অফিস আছে। তোর বড় চাচার অফিস থেকে কিছু মালপত্র নিয়ে আসতে হবে আমাদের দোকানের জন্য। আমি টাকা দিয়ে রেখেছি, তুই একটু মালপত্রগুলো ভালোভাবে দেখে শুনে এরপরে নিয়ে আসিস। বড় চাচা কি বললেই তো বড় চাচা সব কিছু চেক করে পাঠিয়ে দিবে? পাঠিয়ে দিলেও তুই যাবি, তুই নিজের হাতে চেক করে এরপরে নিয়ে আসবি। ঠিক আছে, আমি নিজের হাতে চেক করে নিয়ে আসবো। কালকে সকাল সকাল না হয় বের হয়ে যাব। আকাশের আব্বু চলে যেতেই আকাশ নিজের মনে মনে বলতে লাগলো, কালকে তো ওই মেয়েটাকে কথা দিয়েছিলাম তার সাথে ঘোরাঘুরি করব। এখন আমি যদি রাজশাহী চলে যাই তাহলে ওই মেয়ের সাথে ঘোরাঘুরি করব কি করে? তার ফোন নাম্বারও তো আমার জানা নেই। তোমার ফোন নাম্বার জানা থাকলে অবশ্যই তাকে ফোন দিয়ে জানিয়ে দিতে পারতাম। এখন কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। আকাশ এইসব মনে মনে চিন্তা ভাবনা করতেছে এমন সময় আকাশের আব্বু আবারও আকাশের রুমে আসলো আর বলতে লাগলো, আকাশ, তোর আর যেতে হবে না, তোর বড় চাচা নিজের সব মালপত্র নিয়ে চলে আসতেছে। আমাকে ফোন দিয়েছিল কালকে সকালের মধ্যে চলে আসবে, অলরেডি বের হয়ে গেছে। ও আচ্ছা, বেশ ভালো করেছে উনি নিজে এসেছে। আকাশের আব্বু আর কিছু না বলে চলে গেল তার রুমে। এইদিকে আকাশও চিন্তামুক্ত হয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা আকাশ রেডি হয়ে শান্তাকে নিয়ে বেরিয়ে পড়ল ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আকাশ শান্তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শান্তা, 12টা বেজে গেছে, নামাজে যেতে হবে তো, এখন বাসার দিকে চলো। হ্যাঁ চলেন, বাসার দিকে যাওয়া যাক। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে নিয়ে ঘুরোঘুরি করার জন্য। আকাশ 3 রাস্তার মোড়ে নেমে গেল। শান্তা তার বাড়ির দিকে রিক্সাটা নিয়ে চলে গেল। দোকানে সে বসতেই নাইদ আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামা,
মনে মনে ঠিকই কলা খাচ্ছ, কিন্তু আমাদেরকে বলতেছো কিছুই করছো না তোমরা দুইজন। যাক, আর কয়েকটা দিনেরই তো ব্যাপার, এরপর আমরা ঠিকই ধরে ফেলবো। শালা, তোরা আমাকে সন্দেহ করতেছিস। আমি যদি রিলেশন করি তাহলে তো তোরা অবশ্যই জানতে পারবি, আর সেইখানে কিনা আমাকে সন্দেহ করতেছিস তোরা। তোকে সন্দেহ করতেছি কারণ তুই লুকিয়ে লুকিয়ে সবকিছু করছিস। আমি তো দেখলাম ওই মেয়েটা তোর হাত ধরেছিল, এতে বোঝা যায় ওই মেয়েটা তোকে পছন্দ করে ফেলেছে এবং তুই ওই মেয়েটাকে পছন্দ করে ফেলেছিস। আমি তোদেরকে এটা বলবো না যে আমি মেয়েটাকে পছন্দ করি নাই। আমি মেয়েটাকে পছন্দ করি, কিন্তু মেয়েটা আমার হাত ধরেছিল কেন এটা আমি বলতে পারি না। আচ্ছা, এখন বাসায় যাই, আজান দিয়ে দিছে, আবার নামাজ পড়তে যাব। তো তোরা যাবি না? হ্যাঁ যাব, বাসায় যা, নামাজ পড়তে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। সবাই যার যার বাসায় চলে গেল। বেশ কিছুক্ষণ পর আকাশ গোসল করে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, কি রে, মেয়েটা কে ছিল? সত্যি করে বলবি। তোর হাত ধরে দেখলাম ঘোরাঘুরি করলো রিক্সা দিয়ে, আর তুই সকাল 10টার সময় বের হয়েছিস, আজানের সময় বাড়িতে ফিরেছিস। সত্যি করে বলবি কিন্তু, মেয়েটা কে? আম্মু, মেয়েটাকে আমি চিনি না, তবে কয়েকদিন আগে পরিচয় হয়েছে তার সাথে। এরপর থেকে টুকটাক কথাবার্তা বলা শুরু হয়েছে। আর সে এই এলাকায় নতুন। আমাকে বলেছিল যে তাকে এই ঢাকা শহরটা ঘুরে দেখানোর জন্য, তাই আর কি তাকে 2 ঘন্টা ঘোরাঘুরি করালাম। আর টাকা সব উনি দিয়েছে, আমি 1 টাকাও দেই নাই। ভালো করেছিস, পারলে মেয়েটাকে বাসায় নিয়ে আসিস, দেখবো নে মেয়েটা কেমন। ভালো হলে তোদের বিয়ের কথাবার্তা ফাইনাল করে ফেলবো, কি বলিস তুই? ঠিক আছে, দেখি ওই মেয়েটাকে বলে যদি বাসায় আসে তাহলে তো নিয়ে আসবো, আর না আসলে তো তাকে জোর করা যাবে না। হ্যাঁ, এখন রুমে যা। আকাশ চলে আসলো তার রুমে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 2 মাস। আকাশ শান্তার সাথে এখন আরও বেশি সময় কাটায়। তার বন্ধুদেরকে বলতে গেলে কম সময় দেয়। শুভ নাহিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেছিস আকাশ এখন রিলেশনে গেছে, সে আমাদেরকে পাত্তাই দেয় না, ফোন দিলে সবসময় ব্যস্ত থাকে। আজকে কতদিন হয়ে গেছে সে আমাদের সাথে দেখা করে না। তুই তো নিজেই জানিস 12টা রিলেশন করেছিস, কি রকম প্যারা নিতে হয়। হয়তো আকাশও ওই রকম প্যারা নিচ্ছে, তাই আমাদের সাথে দেখা করতে আসে না। নাহিদের কথা শেষ হতে না হতেই আকাশ এসে হাজির। নাহিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, একবার তুই আমাদের দোকানে গিয়ে দেখতি যে আমি দোকানে আছি কিনা। আর শুভ, সব সময় মেয়ে নিয়ে পড়ে থাকিস না, বুঝেছিস? ওই মেয়েটার সাথে কয়েকদিন ঘোরাঘুরি করেছি বলে এই না যে তাকে আমি তোদের চাইতে বেশি সময় দিব। কয়েকটা দিন দোকানে অনেক চাপ পড়েছে, এটার জন্য আব্বুর সাথে আমিও দোকানে যাচ্ছি। ভালো করেছিস, আমরা তো আর কাজকাম করতে পারি না দেখি তুইও কাজে লেগে পড়েছিস। আমরাও কয়েকদিনের ভেতরে কাজে লেগে পড়ব। কাজে না লাগলে কোনো কিছুই সমাধান হবে না। শুভ এবং বাকি সবাই এইসব কথাবার্তা বলতেছে। এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তার আম্মু বলতে লাগলো, কি রে আকাশ, কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়িতে আয়, মেহমান এসেছে। আর আসার সময় দোকান থেকে শ্যামাইয়ের প্যাকেট আর লুডুস নিয়ে আসিস। ঠিক আছে আম্মু, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। এই বলে আকাশ তার বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নিয়ে দোকান থেকে নুডলস আর সেমাই নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখতে পেল শান্তা আর তার ছোট বোন জেরিন বসে আছে। আকাশকে দেখে জেরিন বলতে লাগলো, কি খবর দুলা ভাই? আপুকে নিয়ে এখন আর ঘুরতে যান না? তাই আমরা আপনাদের বাসায় চলে এসেছি। তোমার বোনকে নিয়ে ঘুরতে যাই না, এখানে অনেক কারণ আছে। দোকানে কিছু মালপত্র উঠেছে নতুন, এটার জন্য আকাশ কোথাও যেতে পারছে না। তার বন্ধুরাও অনেক ফোন দিয়েছে, তাদের সাথেও দেখা করতে যেতে পারে নাই। ও আচ্ছা, এই ব্যাপার। আমি আরও ভাবছিলাম যে দুলাভাই হয়তো অন্য মেয়ে নিয়ে ঘোরাঘুরি করতেছে। যাই হোক আপু, তুমি আর দুলাভাই উপরে গিয়ে কথাবার্তা বলে আসো। আকাশ আর শান্তা চলে আসলো পরে। বেশ কিছুক্ষণ দুজন কথাবার্তা বলার পর নিচে এসে খাওয়া দাওয়া করে বসে রইল। এমন সময় আকাশের আম্মু শান্তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শান্তা, তুমি তো এখন লেখাপড়া করতেছো,
আর আকাশও তার বাবার ব্যবসা সামলাচ্ছে। তোমার যদি কোনো সমস্যা না হয় তাহলে আমরা তোমার বাড়িতে যাব আকাশ এবং তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। তোমাদের বাড়িতে গেলে কোনো সমস্যা হবে নাকি? না, কোনো সমস্যা হবে না। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার কিন্তু আব্বু নেই, আমার আম্মু আছে। আমার আব্বু মারা যাওয়ার সময় আমাদের সকল সম্পত্তি আম্মুর নামে লিখে দিয়ে গিয়েছিল, এবং আমাদের 2টা অফিস আছে, ওই 2টা আম্মু দেখাশোনা করে। শান্তার কথা শুনে আকাশ এবং আকাশের আম্মু হাঁ করে তাকিয়ে রইল। আকাশ ভেবেছিল শান্তার হয়তো আব্বু আছে। বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর আকাশের আম্মু বলতে লাগলো, তোমার আব্বু নেই তো কি হয়েছে? আকাশের আব্বু তো আছে। তুমি আকাশের আব্বুকে আব্বু বলে ডাকবে। শ্বশুর হয়েছে তো কি হয়েছে, আব্বু বলে ডাকতেই পারবে। আর তুমি এই বাড়িতে আসার পর কখনো তোমার কষ্ট হবে না। তোমার বাড়িতে তুমি যেরকমভাবে ছিলে ওই রকমভাবেই থাকবে এই বাড়িতে। আকাশের আম্মু শান্তার সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা বলে শান্তাকে বিদায় দিয়ে দিল। আকাশ রুমে এসে বসে আছে, এমন সময় আকাশের আম্মু আসলো আর বলতে লাগলো, আকাশ, শান্তার তো আব্বু নেই। আগে তো আমরা জানতাম না। তুই এক কাজ কর, আমাদের কাজের পাশাপাশি শান্তাদের যদি কোনো কাজ লাগে তাহলে তাদের কাজ করে দিবি। আর আমি দেখি তোর আব্বু দোকান থেকে রাতে বাসায় আসুক, এরপরে তোদের বিয়ে নিয়ে আলোচনা করব। আর কয়েকটা মাস যাক, এরপরে না হয় বিয়ে নিয়ে আলোচনা করো। যেহেতু এখন দোকানে বসতেছি, আস্তে আস্তে আরও কয়েকটা দিন আলোচনা করলে আরও বেশি ভালো হবে। ঠিক আছে, আর কয়েকটা দিন পর না হয় আলোচনা করব, তবে এখন আলোচনা করে রাখলে আরও বেশি ভালো হবে। আরও কয়েকদিন পর যদি আলোচনা করি তাহলে শান্তা মনে করবে যে তার বাবা নেই, এটার জন্যই তুই বিয়ে করতে চাচ্ছিস না। বিষয়টা একবার চিন্তা ভাবনা করে দেখ, তারা এসব ভাবতে পারে। এটা একদম ঠিক বলেছ। আচ্ছা যাই হোক, রাতে আব্বু আসুক, এরপরে আব্বুর সাথে কথাবার্তা বলে তুমি না হয় পরের সব কিছু সিদ্ধান্ত করে নিবে কি করা যায়। আকাশ তার আম্মুর সাথে এই সব কথা বলতেছে। অন্যদিকে জেরিন শান্তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, তুমি তো বলেছিলে আমাদের আব্বু নেই, এখন কি ওরা তোমার সাথে বিয়ে দিবে আকাশ ভাইয়াকে? বিয়ে দিবে কেন? আমি তো দেখতে শুনতে খারাপ না, আর মানুষ তো 1000 বছর বেঁচে থাকে না, এটা সবাই জানে। আর না দিলে না দিবে, কাউকে কখনো জোর করব না। তবে আমার দীর্ঘ বিশ্বাস আছে আকাশের সাথে আমার বিয়ে হবে। আমিও দোয়া করি আকাশ ভাইয়ের সাথে যদি তোমার বিয়ে হয়। দুপন কথা বলতে বলতে চলে আসলো বাসায়। কলিং বেল দিতে শান্তার আম্মু এসে দরজা খুলে দিল। দুজনকে দেখে বলতে লাগলো, কিরে, তোরা 2 বোন কোথায় গিয়েছিলি? তোদেরকে যে বললাম বাড়িতে থাকতে, তোরা বাড়িতে না থেকে কোথায় চলে গিয়েছিলি? তোরা তো জানিস আমি একা এত কিছু সামলাতে পারতেছি না। শান্তা, তোকে তো বললাম একটা কিছু দায়িত্ব নিতে, তুই তো দায়িত্ব নিতেছিস না। বলেছি বিয়ে করতেছিস না। বিয়ে করলে জামাই বাবাকে সব কিছু বুঝিয়ে দিতে পারতাম। আম্মু, তুমি যে বলতেছো সব কিছু বুঝিয়ে দিবে তাকে, এমনও তো হতে পারে সে সব কিছু আমাদের কাছ থেকে নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, তখন কি করবে? শান্তার কথা শুনে শান্তার আম্মু একদম চুপ হয়ে রইল, কারণ শান্তা একদম সত্যি কথাই বলেছে। এরকম পরিস্থিতি অনেক হয়। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর শান্তা তার আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু, আমি একটা ছেলের সাথে রিলেশন করি, ছেলেটা খুবই ভালো, তুমি চাইলে জেরিনকে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ আম্মু, ছেলেটা খুবই ভালো। আমরা তাদের বাসায় গিয়েছিলাম, সব কিছু বলে এসেছি। আমাদের আব্বু নেই এটাও বলে এসেছি। তারা বলেছে যে খুব শীঘ্রই আমাদের বাড়িতে আসবে বিয়ের প্রস্তাব নিয়ে। তখন না হয় তুমি কয়েকটা দিন দুলাভাইকে দেখে এরপর তার হাতে সব কিছু বুঝিয়ে দিও। তোরা 2 বোন যেহেতু বলতেছিস খুবই ভালো, আমাকেও তো একটু যাচাই করতে হয়। ছেলেটা ছবি দেখাও তো, আমিও একটু দেখি যাচাই করে ছেলেটা কেমন। শান্তা আকাশের ছবি দেখালো। আকাশের ছবি দেখে আকাশের সকল ডিটেলস জেনে নিল, কখন সে কোথায় থাকে, কি করে, ইত্যাদি ইত্যাদি। রাতে সবে খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। অন্যদিকে আকাশ এবং তার আব্বু আম্মু খাবার টেবিলে বসে আছে। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, আকাশের আব্বু, আকাশের জন্য একটা মেয়ে দেখে এসেছি। মেয়েটা দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর এবং খুবই লক্ষ্মী। তবে মেয়েটার বাবা নেই,
তাদের বিজনেস আছে, বিজনেসগুলো তারা আম্মু দেখাশোনা করে। আমি চাইছিলাম যে তাদের বাসায় গিয়ে বিয়ের পাকা কথা বলার জন্য। আগে তুমি তোমার ছেলেকে জিজ্ঞেস করো মেয়েটাকে পছন্দ হয়েছে কি না। মেয়েটাকে পছন্দ হলে এরপরে মেয়ের বাসায় যাওয়া যাবে। তোমার ছেলের পছন্দ না হলে তো আর মেয়ের বাসায় গিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, দুজন দুজনকে খুবই পছন্দ করে এবং তাদের রিলেশনও আছে। আকাশের রিলেশনের কথা শুনে আকাশের আব্বুর মুখে খাবার দিতে যাবে, এমন সময় খাবার না দিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কী রে বাপজান, এত বছর হয়ে গেল কখনো জানলাম না তুই রিলেশন করিস। তোর বন্ধুদেরকে জিজ্ঞেস করলে তারাও বলে তুই রিলেশন করিস না, কিন্তু আজকে জানলাম তুই রিলেশন করিস। এটা কি একদম সত্যি কথা? সত্যি বলতে এটা রিলেশনের মতোই হয়। তার সাথে ঘোরাঘুরি করলাম এবং পরিচয় হয়েছিল রাস্তায়। এরপর থেকে আস্তে আস্তে বাকি সব কিছু। তবে এখন এটা বলতে পারো রিলেশন চলে গেছে পর্যায়টা। ভালো হয়েছে। তবে তুই কি বলিস, এখন বিয়ে করে ফেলবি নাকি আরো কয়েকদিন পর বিয়ে করবি? আগে তোমরা তাদের বাসায় যাও, গিয়ে কথাবার্তা বলো। কথাবার্তা বলে এরপরে দেখো কি অবস্থা হয়। এরপর না হয় তোমরা যা সিদ্ধান্ত নিবে তাই হবে। ঠিক আছে, কালকে না হয় যাওয়া যাবে। আকাশ খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো তার রুমে। সারা রাত শান্তার সাথে কথা বলে পার করে দিল। পরের দিন সকাল 10টা। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আকাশের আম্মু এবং আকাশের আব্বু চলে আসলো শান্তাদের বাসায়। কলিং বেল দিতেই শান্তার আম্মু এসে দরজা খুলে দিল। আব্বু আম্মুকে দেখে ভিতরে নিয়ে আসলো। বসে বসে কথা বলতেছে, এমন সময় শান্তা সবার জন্য চা নিয়ে আসলো। শান্তার আম্মু আকাশের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশকে আপনাদের সাথে নিয়ে আসলে তো আরো বেশি ভালো হতো। তাকে তো আমি একবারও দেখি নাই। সে দোকানে গেছে, আমি তাকে সন্ধ্যাবেলায় পাঠিয়ে দিব, আপনি না হয় দেখে নেবেন। এমনি তো পিক দেখেছেন আপনি, আমার ছেলে বাজে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। হ্যাঁ, আমি জানি, তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। আমার বড় মেয়েকে বিয়ে দিব, ছেলের ব্যাপারে তো খোঁজ খবর নিতেই হবে, তাই না? হ্যাঁ, ছেলের ব্যাপারে অবশ্যই খোঁজ খবর নিতে হবে। সন্ধ্যায় আকাশকে দেখার পর পরের দিন না হয় বিয়ের প্ল্যান করা যাবে, কি বলেন আপনি? তবে আমি চাই ঘরোয়াভাবে বিয়েটা দিতে, কোনো আয়োজন থাকবে না, নগদ 30,000 টাকা দিয়ে বিয়ে পড়িয়ে দিব। আমিও এটাই চিন্তা ভাবনা করেছি। আচ্ছা, কালকে সকল কিছু দেখা যাবে। আপনারা বসেন, খাবার রান্না করি, দুপুরে খাওয়া দাওয়া করে এরপরে যাবেন। আকাশের আব্বু আম্মু বসে রইল। অন্যদিকে শান্তা এবং তার আম্মু রান্না করতেছে। দুপুরে খাওয়া দাওয়া করে আকাশের আব্বু চলে গেল। বিকালবেলা শান্তার আম্মু চলে আসলো 3 রাস্তার মোড়ে। এসে দেখে আকাশ বসে আছে তার বন্ধুদের সাথে। এমন সময় শান্তার আম্মু বলতে লাগলো, বাবা, আমাকে কিছু টাকা দিবে? আমার মেয়েটা খুবই অসুস্থ, তাকে ডাক্তার দেখাবো। আপনার মেয়ের কি হয়েছে? অনেক জ্বর, কয়েকদিন ধরে বিছানা থেকে উঠতে পারে না। তার আব্বু অনেকদিন আগেই মারা গেছে। এখন এইভাবেই চলতেছি, কোনো রকম আমাদের সংসার। তুমি কি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবে? সাহায্য বলতেছেন কেন? আমি আপনার ছেলের মতো। এই নেন, এইখানে 20,000 টাকা আছে। আপনি আপনার মেয়ের চিকিৎসা করাবেন। আর যদি আরও টাকা লাগে তাহলে ওদের কাছে এসে বলবেন, ওরা টাকা দিয়ে দিবে। এই তোরা টাকা দিয়ে দিস, পরে আমাকে বলিস, আমি না হয় তাদেরকে টাকা দিয়ে দিব। আচ্ছা, উনি এসে বললে আমরা টাকা দিয়ে দিব। শান্তার আম্মু টাকাগুলো নিয়ে চলে আসলো বাসায়। শান্তার হাতে টাকাগুলো দিয়ে বলতে লাগলো, আসলেই তুই যাকে পছন্দ করেছিস ছেলেটা খুবই ভালো। এই টাকাগুলো তার হাতে দিয়ে দিবি। আমি তাকে পরীক্ষা করার জন্য অভিনয় করে বলেছিলাম যে অসুস্থ আছে একজন, তাকে ডাক্তার দেখাবো। পরে সে টাকাগুলো দিয়ে দিয়েছে। দেখেছো, আকাশ খুবই ভালো। তোমাকে বলেছিলাম না? এখন বুঝলে তো? হ্যাঁ, এখন বুঝলাম, তুই টাকাগুলো দিয়ে দিস। সন্ধ্যায় আকাশ আসতেই শান্তা আকাশকে পুরো ঘটনা খুলে বলল।
আকাশ আবারও টাকাগুলো নিয়ে নিল। পরের দিন বিকেলে সবাই একসাথে বসে আছে। কাজে এসে বিয়ের সকল কিছু লেখালেখি করতেছে। সব কিছু লেখালেখি করার পর দুজনে বিয়েটা হয়ে গেল। কাজী মোনাজাত পড়িয়ে চলে গেল। এদিকে ছোট্ট একটা আয়োজন করে ফেলেছে। আকাশ তার বন্ধুদেরকে দাওয়াত দিয়েছে। সবাই খাওয়া দাওয়া করে গল্প করতেছে। গল্প করতে করতে কখন যে রাত হয়ে এসেছে খেয়াল নেই কারোর। রাতে খাওয়া দাওয়া শেষ করে আকাশ আর শান্তা চলে গেল তাদের রুমে। বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় এসে বসে টুকটাক কথা বলতেছে। এমন সময় আকাশ শান্তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যাক, অবশেষে অশান্তিকে শান্তি করে আমার বাড়িতে নিয়ে আসলাম। এখন তাকে জ্বালাতন করে রাগিয়ে দেই। আকাশ একদম না, তুমি আমাকে স্পর্শ করবে না কিন্তু। কেন করব না? তুমি আমার বউ, অবশ্যই করব। আমার অধিকার আছে করার, এটার জন্য আমি করব। এই বলে আকাশ শান্তার ঠোঁট জোড়া তার দখলে নিয়ে নিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর শান্তাও আকাশের সাথে রেসপন্স করতে লাগলো। প্রায় 10 মিনিট লিপ কিস করার পর আকাশ আস্তে আস্তে বাকিটা যদি জানতে চান তাহলে বিয়ে করে ফেলেন। আর হ্যাঁ, সিনিয়র মেয়ে বিয়ে করবেন কিন্তু অনেক রোমাঞ্চ করতে পারবেন। তার দুজন বাসও করতে থাকুক, আমরাও বিদায় নিই। আজকের গল্পটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।